প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকে তারকা কথনে আমাদের এই স্টুডিওতে সরাসরি আমন্ত্রণ জানিয়েছি তিনজন গানের শিল্পীকে। তিনটি সময়কে তারা উপস্থাপন করছেন ঠিকই, কিন্তু এই সময় জনপ্রিয়তার জায়গায় যদি বলি কোনো অংশে কিন্তু কেউ কম নয়। প্রথমেই পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। একটি দুটি গানই যথেষ্ট তাকে মনে করে দেবার জন্য, পরিচয় করে দেবার জন্য। আরও অনেক অনেক গান তো রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ। আমন্ত্রণ, কেমন আছেন? থ্যাংক ইউ, অনেক ভালো আছি। বেশ, আমাদের সাথে রয়েছেন চ্যানেল আই এর বাংলার গানের ভীষণ তরুণ এবং অনেক অনেক কাজ করছে এই মুহূর্তে খায়রুল ওয়াসি। আসসালামু ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। আমাদের সাথে আরও একজন প্রিয় মানুষ রয়েছেন সাদিয়া লিজা, লোকসঙ্গীত শিল্পী এবং এমপিএল বলে এই যে একটি রিয়েলিটি শো হয়েছিল চ্যানেল আইতে, সেই প্ল্যাটফর্ম থেকে আসা। আমন্ত্রণ এবং সেই সাথে সাথে অনেক ধন্যবাদ এই স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রথমেই আমরা একজন সঙ্গীতজ্ঞই বলতে পারি, তাকে আমরা স্মরণ করতে চাই, শাহ আব্দুল করিম। গতকাল তার মৃত্যুবার্ষিকী ছিল। চ্যানেল আই পরিবার শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছে। আর যে কথাটি সবসময় বলা হয় যে সৃষ্টিশীল মানুষ প্রতিদিন বাঁচেন, প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে তার কাজের মধ্য দিয়ে বাঁচেন। শাহ আব্দুল করিমই কিন্তু সেমনি করেই বেঁচে আছেন। তার ভক্তকুল যারা রয়েছে, শ্রোতা অনুরাগী রয়েছেন, তাদের মধ্যেই। আমি পারসকে দিয়ে শুরু করতে চাই। যদি একটা গান দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা যেত আমার ভালো হতো। শুধু শাহ আব্দুল করিম সাহেবকে যখনই মনে করি, অনেকগুলো গান মনে পড়ে যায়। তিনি তার জীবনেই কিন্তু এরকম অসংখ্য গান লিখে গিয়েছেন যেগুলো তাকে স্মরণ করতে বাধ্য করে। আসলে ঠিক, আমরা চলে যাব, আমাদের এই কর্মটাই থেকে যাবে, এই বক্তব্যেরও কিন্তু অনেক গান আছে আসলে। ঠিক, তো সেরকম একটা চেষ্টা করি গান করবার। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হইব সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হইব সাধের পিঞ্জিরা খালি। তখন কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আহা, অনেক অনেক ধন্যবাদ। এত দরদ, আর আপনার কণ্ঠ আমার কাছে অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু আসলে এইখানে না আমি বলতে চাই যে গানগুলো আসলে এমনভাবে লেখা হয়েছে, মানে লোকগান তো মূলত আমরা যেটা আমাদের প্রাণে থাকে, প্রথম এবং শেষ কথা হচ্ছে লোকগান তো আমাদের প্রাণে থাকে সবসময়। তো আমার সৌভাগ্য হয়েছে বেশ অনেক বছর ধরে এইগুলো নিয়ে একটু লেখাপড়া করার, একটু বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেই সাধু সঙ্গে বসার সৌভাগ্য হয়েছে। বেশ কিছু গুণী মানুষের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো ওই জায়গা থেকেই আসলে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আজকে গানগুলোই এত সুন্দর, এই গানগুলো
আমি তো শিখছি এখনো, হ্যাঁ, তেমন কিছু শেখা হয়নি জীবনে। গাইতে গেলে এই গানগুলো এমনি সুন্দর হয়, গানগুলো ইটসেলফ এত সুন্দর, এত সুন্দর সত্যি। আর যেটা বলছেন যে শেখার কথা, শেখার তো আসলে শেষ নেই, আপনার আজীবন চলে যাবে, আপনার শেখার আকুতি বা আগ্রহ ওটা আসলে কখনো কমতি হবে না, এটা একটা বড় বাস্তব কথা। আর একই সাথে সাথে লোকগান বা লোকজ যে কোনো বিষয়টা খুব সহজিয়া ভাষায় উপস্থাপন করার একটা ব্যাপার থাকে, সেই জায়গাতে শাহ আব্দুল করিম লোকসঙ্গীতকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। এটা এটা একটা বিশাল অবদান তার বাংলাদেশের লোকসঙ্গীতের ক্ষেত্রে যদি বলা হয়। আচ্ছা, লিজা কি শোনাবে আমাদেরকে আজকে? যেহেতু সঙ্গীত শিল্পীরা রয়েছেন, একটু একটু করে গান শুনবো, গল্প হবে, সবটাই হবে। গান শোনাবে? অবশ্যই। শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমকে আসলে ভাটির পুরুষ বলে খ্যাত করা হয়েছিল বা এরকম কিছু। তো ওনার গান প্রত্যেকটা প্রোগ্রামে গেলে হয় কি, ব্যক্তিগত একদম কিছু ভালো লাগা থাকে না, যে স্পেসিফিক এমন সাধক বাউলের গান করছি, তো ওনার ক্ষেত্রে এমন হয় ওনার গানগুলোর ব্যাপারে। তো ওনার খুবই জনপ্রিয় একটি গান বলবো, বহুল প্রচলিত, বন্দে মায়া লাগাইছে, দুই লাইনে আছে। আরে বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, ওরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়। যেমন ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, ওরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বেশ, লিজা এত আস্তে আস্তে কথা বলে আর এত জোরে এত সুন্দর করে গাইতো, মানুষ চোখ বন্ধ করে গান শুনছে। আমার মনে হয় উনি গিটার হাতে নিয়েছিলেন, হয়তো একটু বাজাবেন, কিন্তু আমার মনে হয় বোধ হয়ে থাকতেন। আমি বাজাচ্ছিলাম না, কারণ ও যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকে যে গিটার বাজবে কি বাজবে না, সেটা অবশ্যই একটা কথা। মানে আমি চাচ্ছিলাম যে ভাইয়া একটু বাজাক, একটু রিদমিক হোক বিষয়। যাই হোক, আপোষের মীমাংসাটা পরবর্তী সময় নিশ্চয়ই হবে। বাসির কাছে যাই। বাসি তো লোকগান নিয়ে অনেক কাজ করছে, অনেক কিছু হচ্ছে। শাহ আব্দুল করিমের গানের প্রসঙ্গে যদি আসি, একটু গাওয়া বা একটু চর্চা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একদম সহজ কথায় সহজ সুরে স্রষ্টাকে উপাসনা করার যে ওয়েটা গানের মাধ্যমে, আমার কাছে মনে হচ্ছে যে নিজেকে তুচ্ছ ভেবে যে একদম মাথা নত করা স্রষ্টার প্রতি। তো আমার কাছে সেটাই মনে হচ্ছে যে ওনার গানে সেই ফিলোসফিটা আমি পেয়েছি, একদম সহজ কথায়, বেশি সহজ কথা। মেটাফোর অবশ্য রূপক অর্থে অনেক যেমন ইউজ করেছে। তো আমার কাছে তার মধ্যে বিচ্ছেদী অঙ্গ, তারপরে দেহতত্ত্ব, তারপরে মারফতি অঙ্গের জারি সারি সব কিছু মিলিয়ে এরকম এসছে। যেমন আমরা যদি বলি যে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও, খুবই পছন্দের। হ্যাঁ, এই গানটি যদি বলি, এই গানটির মধ্যে এটা বলাই হচ্ছে যে সারি গান, হ্যাঁ সারি গান, অথচ এই গানটায় যে নাওয়ের সাথে যে আমাদের বডি বা একদম রূপক অর্থে, কিন্তু রূপক অর্থে মেটাফোর, যেটা আমার কাছে এটাই মনে হচ্ছে। আবার আমরা যদি কম্পারিজন টানি লালন বা বাউল লালনের যে ব্যাপারটা, মানে খুব ডেপথ কথা বা কথার অর্থ, লালন সাইজির উনি তো গুরু মানেন, পাঞ্জুসা দুগ্ধসা লালন শাহের পরে এসছেন। তো আমার কাছে মনে হচ্ছে ওনার সৃষ্টিতে আমরা একটা নির্যাস পেয়েছি, সহজ নির্যাস, যে কারণে হয়তো অনেকে স্টেজে দেখি যে বাউল আব্দুল করিমের গান মানে থাকবেই, মানে মানুষের মধ্যে খুব শিল্পী নাই যে গাইবে না, একদমই গায় না সবাই। হ্যাঁ, আমি যে গানটি গাইছি এটা বিচ্ছেদ অঙ্গের আর কি। কি দেবো বলো?
এফ এফ ভাইয়া এফ সোনা রঙ্গ সোনা রঙ্গ পুড়ে অঙ্গার আমার হইল দিনে দিনে রে ও প্রাণ না তুমি বিনে क्या बात বাহ আমি কি করিব রে ও প্রাণ না তুমি বিদেহে সোনা রঙ্গ পুড়ে অহংকার আমার সোনা রঙ্গ সোনা রঙ্গ পুড়ে অহংকার হইল দিনে দিনে রে ও প্রাণ না তুমি বিদেহে তোমার কাছে বাধায় আমি বাধা চিরঋণে তোমার কাছে বাধায় আমি বাধা চিরঋণে তোমার কাছে ক্ষমা চাহে হায় রে তোমার কাছে তোমার কাছে ক্ষমা চাহে করিম দিনহীন রে ও প্রাণ না তুমি বিদেহে আমি কি করিব রে ও প্রাণ না তুমি বিদেহে বাহ কি সুন্দর, অনেক ধন্যবাদ। আমরা অবশ্য এতখানি গাইবে এটা আশা করিনি। মিউজিক নিয়ে নিচ্ছি আর কি হ্যাঁ কি আচ্ছা এই যে শীষ বাজানোর এই আরে ফিল থেকে আসলো আমি কি কখনো প্ল্যানিং ছিল না। বিরাট প্রতিভা ভাইয়াকে দেখলাম হ্যাঁ, এত যোগ্যতা, বাবারি বাবা কি সুন্দর লাগলো শুনতে এটা। যাই হোক, এবারে একটু পর্দায় চোখ রাখবো। সখী কুঞ্জ সাজাও গো, এটা একটা ভীষণ জনপ্রিয় গান। এই গানটাই আমাদের লিজা গেয়েছে আমাদের আরেকটি অনুষ্ঠান আমার যত গানে। তো সেখান থেকেই খানিকটা অংশ আমরা এবারে পর্দায় দেখব। খুব সুন্দর লাগলো, ধন্যবাদ। আচ্ছা, বলছিলেন আপনি যে লোকসঙ্গীত নিয়ে একটু পড়াশোনা করা, একটু প্রত্যন্ত অঞ্চলে যাওয়া, বাউলদের সাথে থাকা, একটু ইন্টারেস্ট ফিল করছি যে কেমন তাদের জীবন দর্শন বলবো না, বেশি বেশি অনেক বেশি, মানে শোয়ের সময় অনুপাতে একটুটাই আসলে অনেক এখন। বেসিক্যালি এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার সৌভাগ্য। জি জি। সেই সময়টাই আসলে আমি ভীষণভাবে অনুরক্ত হয়ে পড়ি লোকগানের প্রতি। আমার সঙ্গীত চর্চা, সঙ্গীত শিক্ষা চলছিল, সাথে আমাদের মিউজিক ডিপার্টমেন্টের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তাদের কাছ থেকেই আসলে এই ভাইরাসটা আমার ভেতরে প্রবেশ করে প্রথম। তারপর আই স্টার্টেড ডিগিং, এবং আমি খুঁজতে আরম্ভ করি, বিভিন্ন জায়গায় যেতে আরম্ভ করি, এবং তারই আসলে ফলশ্রুতিতে কনসিকুয়েন্সেস ছিল এরকম যে আমি একটা টেলিভিশন চ্যানেলে দীর্ঘদিন, প্রায় 1.5 বছর, একটা লোকগান নিয়েই, একদম কমপ্লিটলি লোকগান নিয়েই, ভবনদীর কুলে অনুষ্ঠানটার নাম ছিল। দীর্ঘ 1.5 বছর একটানা প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন একদম গ্রাসরুট লেভেলের
কিছু বাউল শিল্পীকে এনে আমরা খুব সুন্দর নাইস একটা অ্যারেঞ্জমেন্টে একটা প্রোগ্রাম করতাম। তো সেই সময় মানে আমি আসলে আবিষ্কার করি যে আমাদের লোকগানের ভান্ডার আসলে কত সমৃদ্ধ, কত বড়। সত্যি আরেকটা আনফরচুনেট জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে আমাদের অনেক লোকগানের অনেক ধারা কিন্তু বিলুপ্তির পথে, শুধুমাত্র আমাদের লালন করার অভাবে। আচ্ছা, তো আমি সবসময় মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে লোকগীতিকে প্রমোট করতে হবে। বেশ। আমরা যদি আমাদেরকে প্রমোট করতে চাই, আমাদেরকে, খুব দুঃখজনক একটা ঘটনা আমরা প্রায়ই দেখি, সেটা হচ্ছে আমাদের এখানকার জনপ্রিয় বা অজনপ্রিয় বলবো না, মাফ করুন, স্বল্প পরিচিত আচ্ছা আচ্ছা, যে কোনো লোকগান যখন একটু আমাদের বর্ডারটা ক্রস করে একটু ওইদিকে চলে যায়, উফ, এটা একটা মনের কথা। তারপরে বলেছেন কিন্তু বাবু আমরা ভাই। এমন লাফানো আরম্ভ করি। হ্যাঁ হ্যাঁ বাবা, তো আমি বরাবর একটা জিনিস, আমার আক্ষেপ এটা, আমরা আমাদের সম্মান করতে জানি না, কিন্তু আমরা অন্যদের সম্মান করতে খুব পারি। নিজেদের সম্মান করতে হবে, নিজেদেরকে। বা অন্য কেউ যখন উপলব্ধি করিয়ে দিচ্ছে যে এইটা তুমি তাচ্ছিল্য Yes. ভাবছো, এটা কিন্তু কম জিনিস নয়, সেটাই। তখন গিয়ে আমাদের উপলব্ধি হয় যে হ্যাঁ, আচ্ছা কেন এটা হওয়া উচিত না, কিন্তু হওয়া উচিত কি? না না অবশ্যই না। একদমই না। এরকম এরকম অনেক ঘটনা আছে, আমি ওই ঘটনা যাব না আসলে। এরকম অনেক ক্ষোভের কষ্টের জায়গাও আছে, কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে চ্যানেলে বসে, যে যারা দেখছেন শুনছেন তাদেরকেও অনুরোধ করব এবং চ্যানেলাইকেও অনুরোধ করব, লোকগানের আর্কাইভ করা খুব জরুরি। কারণ আমি গতকালকে একটা অনুষ্ঠানে বসছিলাম, আমি একটা লাইভে, সেখানে আমি বলেছি এই স্টোরিটা। কথাটা আচ্ছা ডাচ অ্যাম্বাসেডারের সঙ্গে একটা প্রোগ্রামে আমার দেখা হয়েছিল। আচ্ছা, তো আমরা সবাই মিলেই একটু মডার্ন স্টাইলে, যেটা আসলে এই মুহূর্তে কন্টেম্পোরারি মিউজিকে যেই কম্পোজিশনটা মানুষ গ্রহণ করতে মানে পারে খুব এখনকার সহজে, ডিমান্ড যেটা, এক্স্যাক্টলি সেরকম কম্পোজিশন আমরা মাঝে মধ্যে পারফর্ম করি, আমাদের right. একদম কোর ফোক গান। রাইট। তো তিনি গান শুনলেন, গান শোনার পরে তিনি বললেন যে তোমরা এগুলো করছো, আমার খুব ভালো লাগছে, বাহ, সাথে কষ্টও হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? তখন তিনি বললেন ডাচ মানুষ মানে সোসাইটি নিজেদের উন্নয়নের জন্য, উন্নয়নের চিন্তায় এত বেশি মগ্ন ছিল, তাদের নিজেদের যে ফোক, যে কালচারটা, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। রাইট। ট্র্যাডিশনাল ডাচ ফোক বলে কিছু নেই এখন। আহা, তো তিনি এ কারণেই আমাকে সাধুবাদ দিলেন, এবং তার ভালো লাগলো এই কারণে যে আমরা এখনকার জেনারেশন যারা, তারা এই 100, 200, 300 বছর আগের গানগুলো প্র্যাকটিস করছি এখনকার ফরম্যাটে। রাইট। এই প্র্যাকটিসটা অনেক বেশি হওয়া দরকার এবং আর্কাইভিং দরকার। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে একটা জিনিস আমি অ্যাড করতে চাই আপনার কথার সাথে, এই যে বিভিন্ন রকমের লোকগান যেগুলো আসলে মনে রাখা জরুরি, দর্শক শ্রোতার কাছে উপস্থাপন, মানে সাধারণের কাছে উপস্থাপন করা বা জানান দেওয়া জরুরি, ওই জায়গাটার ভেতর থেকে কিন্তু খায়রুল ওয়াসিদের আগমন। আপনি জানেন যে আরংডেরি চ্যানেল আই বাংলার গান, যেটাতে শুধুমাত্র লোকসঙ্গীত ভিত্তিক একটি রিয়ালিটি শো ছিল, এবং ওর মধ্য দিয়ে আমার কৃতজ্ঞতা সবসময় আছে, থাকবে। কিন্তু আমার জায়গাটা হচ্ছে আরো দরকার, আরো বড় অঙ্গিকে আর্কাইভ করা জরুরি। মানে এত এত গান আছে, এটুকুই আসলে যথেষ্ট নয়, নিশ্চয়ই আরো হবে, লক্ষ লক্ষ গান আছে। অবশ্যই অবশ্যই। আমরা একটু আবার পর্দায় চোখ রাখবো, দেখে আমরা আবার ফিরছি। চলুন দর্শক দেখি। ওকে, আমরা দেখলাম একটা গান, এটা আপনারই একটি আলাদা আমার গান। সেকেন্ড সোলো অ্যালবামের একটা গান ছিল, ভালো লেগেছে গানটা। আচ্ছা, আমরা কিন্তু টেলিভিশনের পর্দা থেকে এবারে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে, চ্যানেলের ভেরিফাইড পেজ, চ্যানেল আই টিভি এবং চ্যানেল ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের এই আড্ডার আয়োজনটা চলতে থাকবে তর্ককথনে। তো টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেওয়া, কিন্তু স্ক্রিনের থেকে আমরা মুঠোফোনে যদি চলে আসি, সুইচ করি, সেখানে কিন্তু আমাদের এই আড্ডা থাকছে। ভালো থাকুন, সাথে থাকুন আমাদের।
ওকে, আমরা এবারে খায়রুলের কাছে আসতে চাই। কারণ কি জানি একটা বলছিল আমাদেরকে। হ্যাঁ, আমি পারভেজ ভাইয়ের কথার সাথে একদম পুরোপুরি একমত, এবং আর একটু যোগ করে দিচ্ছি আমার জায়গা থেকে, মানে আমার বুদ্ধি থেকে আর কি। বেশ। যে তোমার বুদ্ধি আছে? না, আমি যতটুকু বুঝি ভাইয়া, আমি যতটুকু বুঝি, ছোট মানুষ যতটুকু বুঝি, সেটা হচ্ছে যে আমরা ইয়াং জেনারেশন যারা গান করছি, যুগের সাথে তাল মিলিয়ে সময় কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যে আগের গানগুলো গাইছি, এই যে গাওয়ার প্রবণতাটা, সেটা গিটার হোক, ড্রামস হোক, এর মধ্যে আবার দেখেছি যে একতারা দোতারা, এটা করেও কিন্তু গান কিন্তু অনেকটা ওয়েস্টার্ন করা যায়। হ্যাঁ, আমি আমার কাছে মনে হয়। অবশ্যই। আমি এখানে ওকে ওকে সাপোর্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি কন্টেম্পোরারি যে স্টাইল অফ মিউজিক Right. এবং ইনস্ট্রুমেন্টাল যে প্রয়োগ, কম্পোজিশনাল যে প্রসেস, যেমন আমরা যদি কোক স্টুডিও দেখি, ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের উইন্ড অফ চেঞ্জ যদি আমরা দেখি, সবগুলো এত নাইসলি ব্লেন্ডেড না। রাইট। হ্যাঁ, কখনোই কিন্তু ওই ধাক্কাটা লাগে না, এটা কি না, শুনলাম না, এরকম না, লাগে না। না। সো এই আঙ্গিকে র ফরম্যাটটা অবশ্যই থাকা দরকার। সেটাই। সাথে যদি আমরা এরকম আঙ্গিকেও চেষ্টা করি, কিন্তু দিন শেষে শেষ কথা হচ্ছে, বটম লাইন হচ্ছে ইট মাস্ট বি প্রিজার্ভড। সেটাই। এটা হচ্ছে মানে আমার আসল কথা। আমি চলে যাব, আমার সন্তান, আমার ছেলে শ্রেষ্ঠ, ও যেন ওর ছেলেকে বলতে পারে যে এরকম একটা গান 700 বছর আগে বা 500 বছর আগে ছিল, ছিল। শোন বাবা এরকম একটা গান। সেই 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 কারণ গানের কথা কিন্তু ঠিকই থাকছে, গানের সুরও মোটামুটি ঠিকই থাকছে, হয়তো গায়কের কারণে কারো নিজস্ব গায়কের কারণে ভিন্নতা প্রকাশ আসে, পাচ্ছে, কিন্তু সুরের কিন্তু জায়গাটা মেসেজ যে জায়গাটা, যে মেসেজটা উনি, Message, exactly. হ্যাঁ, যেমন আব্দুল করিমের কথা যদি বোঝোনাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনার সামনে যদি কোনো শ্রোতা না থাকে, মানে ধরেন একজন বা দুজন শ্রোতা বসে আছে, তো আপনি কি গান করবেন সেখানে? মূলত দেখা যায় যে যারা সঙ্গীত শিল্পী তারা কিন্তু শ্রোতাদের একটা ইন্সপিরেশনে তারা গান গাওয়ার জন্য ইয়ে হয়। তো উনি বলেছিল যে আমার যদি একজন মানুষও থাকে সামনে, তাহলে আমি গান তার করব, জন্যই গাইবো। তার জন্যই গাইবো। আহা। কেন গাইবো? কারণ আমার যে গানের মধ্যে যে মেসেজ, এই মেসেজটা একজনের কাছেও যদি যদি পৌঁছায়, যায়, সেটাতেই message টা তো পৌঁছানো বড় হচ্ছে কথা। কথা। সেটাই। খায়রুল কিন্তু এই যে খায়রুলের মাথায় অনেক বুদ্ধি, খায়রুলের হাতেও অনেক বুদ্ধি। এই বুদ্ধি দিয়ে ও নাটক, ফিল্ম অনেক জায়গায় চলে গেছে, কিন্তু মানে মিউজিক ডিরেকশন, সুর করা, নানান কিছু। আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। ওনার আরো একটা ভালো ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে উনি যখন যে কোনো কিছু বাজিয়ে গান করে, এত সুন্দর একটা চার্মিং ব্যাপার আসে, ওনার স্মাইলটা কোনো সময় মানে ওহো। বিলীন হয় না, অনেক সুন্দর আচ্ছা, করে এবারে খুব আমরা একটু হাসিখুশিভাবে পর্দায় গায়। খেয়াল রাখবো। নাটকের গান দেখবো এবারে। সেতার নাটকের একটা গানের অংশ, সাতারে। আচ্ছা, দেখি। বুকের জমিন খুইড়া পুচ্ছি দুঃখ নামের গাছ, মনের চুলায় তুষের আগুন হাওয়ায় দিছি আস। বুকের জমিন খুইড়া পুচ্ছি দুঃখ নামের গাছ, মনের চুলায় তুষার আগুন হাওয়ায় দিছি আস। জীবন আন্ধার পিন্ডারাত পিরিত নিঠুর নীল বরাত, জীবন আন্ধার পিন্ডারাত পিরিত নিঠুর নীল বরাত। চমৎকার চমৎকার, বাহ। খুব সুন্দর। কিছু বলার আছে? বলার একটা সেন্টেন্স বলবো। ধন্যবাদ বলো আগে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ ভাইয়া। ভালো লাগে হচ্ছে যে নিজের সুর করা গান যখন একটা অনুষ্ঠানে এসে আবার স্ক্রিনে দেখা যায় বা মানুষকে দেখানো যায় বা একটা ব্যাপার অংশগ্রহণ করা যায়, এটা অনেক আনন্দের, আমি মনে করি খুব ভালো লাগে।
মৌলিক গানের মধ্যে। এবং হচ্ছে আমি ছোট্ট একটা কথা যুক্ত করি, সেটা হচ্ছে খায়রুল ভাইয়ের সঙ্গীতায়োজনে তুষারকান্তি সরকার দাদার লেখা একটা গান আপাতত মানে আমার গাওয়ার কথা আছে। তো দেখা যাক সৌভাগ্যক্রমে আমরা হয়। অপেক্ষায় রইলাম সেই গানটি রিলিজ হ্যাঁ, অনেক সুন্দর সঙ্গীতায়োজন নিজে সুর করেছে, কিন্তু আমার নিজেরই খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এই যে গানটা শুনলাম এটা কার লেখা? এটা আমার সুর করা, লেখা হচ্ছে তুষারকান্তি সরকার। এটাও তুষারকান্তি সরকারের লেখা। ওকে, আমাদেরকে লিসাকে একটা গান শোনাবে এবারে? অবশ্যই অবশ্যই। বলো বলো করতে এবারে প্রস্তুত সিম কার্ড পুরাতন না নাকি নতুন? আচ্ছা, যেহেতু ওই যে কোন মিস্ত্রি নাও বানাইলো গানের কথাটা উঠছিল, ওই গানটা একটু গেয়ে ফেলি। বেশ। কোথেকে গাও? সি শার্প থেকে আসি ভাই। নরে চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, ওরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন মিস্ত্রি নাও বানাইলো, কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, এই যে গল্প করছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি, এটা একটা আলাদা পাওনা কিন্তু আমাদের। মানে সাধারণত তারকা কথনে যেটা হয় যে তারকাদের সাথে আমরা আড্ডা দিই, গল্প করি, তাদের কাজের আপডেট শুনি, এখানে কাজ কম গান হচ্ছে বেশি। এটা ভালোই লাগছে। সেই গানটাও হচ্ছে একদম রিয়েল, যে কিভাবে গায় সেটাও দেখা যায়। হ্যাঁ, কোনো ইনস্ট্রুমেন্ট নাই, না। একদম হাততালি দিয়ে তুলি দিয়ে। আমাদের মতো আড্ডার পরিসর আড্ডার না, মতো এখানে একটা ভুল হচ্ছে, আমাদের কাজই কিন্তু গান গাওয়া। হ্যাঁ সে যেভাবেই হোক। সেটাই গাচ্ছি তো। আমরা গানই, আমরা কাজই করছি আসলে। হ্যাঁ, মানে দিন শেষে আসলে কাজই হচ্ছে। হ্যাঁ So, অন্যান্য সেক্টরের যারা সুপারস্টারস, যারা পারফর্মার্স আছেন, কোনো অভিনয় শিল্পীকে কিন্তু কখনো আপনি বলেন না যে অভিনয় করে দেখো, দেখো। না অভিনয় করে দেখ। Exactly. একটি কান্নার দৃশ্য সাধারণত বলা হয় না। হ্যাঁ কখনো বলা হয়েছে কি? হ্যাঁ, না, বলেছি। বলা হয় কিন্তু অত বেশি যতটা না, বলা হয়। বলেছি, সম্ভব না তো, সত্যি instant বলেছি। ওইভাবে আসলে হয় না। ইনস্ট্যান্ট গানের ওরকম ব্যাপারটা তো মানে আলাদা। কোন একটা পরিস্থিতি ছিল যে দুজন কো-আর্টিস্ট কোন একটা প্রমোশনের জন্য এসেছে, তখন কিন্তু জিজ্ঞেস করেছে এটা করে দেখান, এবং ওকে, হ্যাঁ, রিয়েলি মানে মনে হয়েছে আমার কাছে যে, আমার কাছে না, সবাই ইভেন ভোট করেছিল যে স্ক্রিনে আমরা যেরকম দেখেছি তার থেকে রিয়েলি বেশি ভালো লেগেছে। চৌধুরী সাহেব, একটা গান শোনান চৌধুরী সাহেব। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, ওই আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। গাও, 1 2 ও
সখী গো হ্যাঁ ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না কি আগুন জ্বালাইলা বন্ধু গো গাও কি আগুন জ্বালাইলো বন্দে গো গাও নিভাইলে ভেনা হ্যাঁ জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না হাই গো জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না হ্যাঁ বাউল আব্দুল করিম বলে গো বাউল আব্দুল করিম বলে গো গাও ও সখী অন্তরের বেদনা ও সখী অন্তরের বেদনা গাও সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাসে না হাই গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাসে না বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না ওই আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না সবাই মিলে একসাথে গাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে আর যখন ওটা একটা আলাদা এত environment প্রতিভাবান তৈরি করে। শিল্পী যাদের কাছ থেকে আমি শিখি আর বাবা তো না, তখন- সবচেয়ে বলেন, আমি একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি পারভেজ ভাইয়ের সাথে গান গাইছি আর কি একসাথে আমরা আমি গাইছি আর কি হয়তো লিজা গিয়েছে কিনা জানি আমার না সৌভাগ্য হয়েছে আমি যে রিয়েলিটি শোতে ছিলাম হ্যাঁ, ভাইয়া জাজমেন্টে সেই রিয়েলিটি শো একটা নট জাজমেন্ট মেন্টর ছিলেন মেন্টর ছিল একটা টিমের ওকে আমি খুলনার ছেলে Okay. সো খুলনা লিড করা হয়নি আমার বরিশালের- বরিশাল লিড করা হয়েছে ওকে ওই সময়টাতে বেশ কিছু সময় আর কি ভাইয়াকে আমরা মানে স্ক্রিনে দেখতাম তখন দেখতাম যে ভাইয়া গান করে ভাইয়া বাট ভাইয়া গান কোনো তো খুব- লাইভ বা কোনো টিভি শোতে প্রথম এরকম ভাইয়ার সাথে করে screen গাওয়া- share করার এরকম সৌভাগ্য গাওয়া হয় নাই। হয়েছে এরকম বা করে হচ্ছে। গাওয়া হয়নি হ্যাঁ। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পারভেজ ভাইরা যে পথ দিয়ে হেঁটে গেছে ওরা লিজা বলি খায়রুল ওয়াসি বলি ওরা সেই পথটা ধরে এখন হাঁটছে এবং এই যে হ্যাঁ ঠিক না অবশ্যই এবং এই যে ইন্সপায়ার করা উৎসাহ দেয়া এবং দেখিয়ে দেয়া বা যে পথে হাঁটছে ওই হাঁটাটাকে বাতলিয়ে দেয়া এটাই বড়দের কাজ কিন্তু আসলে ওরা অনেক ভালো করছে এবং আমি একটা অনুরোধই করব এভরিথিং সবকিছু ঠিক আছে শুধু একটা কাজই করতে হবে সব সময় মাটিতে থাকতে হবে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের বস সদ্য বাচ্চু ভাই সবসময় বলতেন একটা কথা যে যত মাটিতে থাকবি অক্সিজেন বেশি পাবি উপরে অক্সিজেন কম সাফোকেশন হয় সেইটাই আচ্ছা এই যে লোকসঙ্গীত নিয়ে আপনি একটা ম্যাশআপ করেছিলেন হ্যাঁ এইটার এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে বলেন না একদম সত্যি কথা বলি সিন্স ডে ওয়ান যেদিন থেকে গাই বা ভালোবাসি লোকসঙ্গীতকে সেই দিন থেকে আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল লোকসঙ্গীতকে সামনে আনা কারণ আমি সেশন প্লেয়ার ছিলাম বেসিক্যালি খ্যাপিস্ট যেটাকে বলে যত ধরনের অনুষ্ঠান সব অনুষ্ঠানে গান গাওয়া তখন আমি খেয়াল করতাম যে আমাদের ওই সময়টায় আই এম টকিং অ্যাবাউট 2001, 2, 3, 4 এই সময়টায় আচ্ছা
ওই সময়টায় ফোক গান বললে না মানুষ একটু নাক সিটকাতো, যেটা আমার খুব লাগতো। খ্যাত, ম্যান কাম অন, যায় না এরকম একটা এরকম। ব্যাপার। আচ্ছা, তো আমাকে পোড়াতো খুব, জিনিসটা ভেতরে খুব স্বাভাবিক। পোড়াতো। তো প্রথম আমি একটা এক এক দৃষ্টিভঙ্গিতে এক দিক থেকে একটু দুষ্টু হাসি হাসলাম যখন হাবিব ভাই কৃষ্ণ অ্যালবামটা নিয়ে আসলো। হ্যাঁ ওই সময়টাতে তো যে ও ম্যান, তুমি গত মাসে তোমার কাছে শুনলাম ফোক সং ইজ খ্যাত, নাও ইউ আর প্লেইং উইথ হাই ভলিউম, সেই একই জিনিস। তো আমার বেসিক্যালি প্ল্যান ওইটাই ছিল যে ফোক যেটা আমাদের আসলে সেটাকে আমাদের কাছে ফেরত আনা। ঠিক। সো এক রেট্রো টাইপের কম্পোজিশন। আমরা ওই ম্যাশআপটা ওই কারণেই করা আসলে। এবারে সেই ম্যাশআপটা আসলে আমরা দেখব। দেখার আগে একটু কথা বলে নিলে কি হয়, দেখাটা না খুব বেশি রেলেভেন্ট হয় এবং মজার লাগে, সেই জন্য একটু অবশ্যই, গল্প করে নিয়েছি। চলুন এবারে দেখি। এই শুনলে শেষ হবে না আসলে। আর লোকগান তো আপনি যেটা বলছেন আমি আরেকটু অ্যাড করি এর সাথে, মানে লোকগানটা না শুধুই যে আমাদের গান, ওটা আসলে আমার জিনিস, ওটা শুধুমাত্রই আমার জিনিস, যেটা আসলে আমি সকলকে জানাবো যে এটা আমার, তুমি দেখো শোনো বোঝো, এরকম একটা ব্যাপার। এবং এই যে কাজগুলো আমাদের যারা অগ্রজরা করে গেছেন তাদের অগ্রজরা করে গেছেন, সেটাকে আসলে বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু সেটা সঠিকভাবে যদি বয়ে না নিয়ে যাই তাহলে আমার জিনিসের সম্মান আমি করতে পারবো না, আমার সম্মান আমি যদি না করি অন্যরা কেমন করে করবে, তাই না? অনেক ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা সবটা রইল আপনাদের জন্য। আপনাকে খায়রুল, অনেক অভিনন্দন, ধন্যবাদ Thank you. এবং ভালোবাসা এবং শুভকামনা পারভেজ ভাই, অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে বন্ধুরা, এবারে বিদায় নিতেই হচ্ছে। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে সবসময় থাকুন, সেটা প্রত্যাশা।